অনেক আগের কথা। এক গ্রামেই দুই বান্ধবী থাকত, গঙ্গা আর সুমিত্রা। সুমিত্রা ছিল খুব সুন্দরী, সেই কারণে তার বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে। আর গঙ্গা ছিল একটু কম সুন্দরী এবং কম পড়াশোনা জানা, তাই তার বিয়ে হয়েছিল এক লোহার কারিগরের সাথে। তুমি কি ঠিকমতো দেখতে পাও না? পুরো বাড়ি নোংরা পড়ে আছে, আর তুমি এখানে আঙিনায় ঠিকমতো ঝাড়ুও দিচ্ছ না, শুধু এদিক ওদিক হাঁটাহাঁটি করছো। ভালো করে ঝাড়ু দাও, না হলে কাল তোমার জায়গায় অন্য কাজের মেয়ে রেখে দেব। মালকিন, এমন অত্যাচার করবেন না। আমি আঙিনা পরিষ্কার করে পুরো বাড়িও পরিষ্কার করে দেব। আমাকে ক্ষমা করে দিন মালকিন। হ্যাঁ হ্যাঁ, আবার নিজের আসল জায়গায় চলে এলে তো। তোমাদের মতো চাকরদের মাথায় যদি আমি না থাকি, তাহলে তো মাথার ওপর দিয়ে উঠে যাবে। বেশি চালাকি দেখিও না। এখনই এই আমগুলো পরিষ্কার করো, তারপর ঘরের ভেতরটাও পরিষ্কার করবে, বুঝেছ? এক মুহূর্তও দেরি হওয়া চলবে না। সুমিত্রার নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার ছিল, আর সে ধনীও ছিল, তাই তার অহংকার আরও বেড়ে গিয়েছিল। অন্যদিকে গঙ্গার ঘরের দেয়াল থেকেও যেন দারিদ্র্যের ছাপ ফুটে উঠছিল। একদিকে অহংকারী ও ধনী বান্ধবী, আর অন্যদিকে গরিব হলেও শান্ত স্বভাব ও ভালো চরিত্রের গঙ্গা। শুনছেন, আজ খাওয়ার জন্য মাত্র একটা রুটি আছে, এটা আপনার জন্য বানিয়েছি। তাড়াতাড়ি খেয়ে কাজে বেরিয়ে পড়ুন। বাজারে দেরি হয়ে গেলে আপনার বানানো অস্ত্রগুলো বিক্রি হবে না। শুধু একটা রুটি? আমি যদি এটা খেয়ে নিই তাহলে তুমি কি খাবে? না না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি আশা করি আজ বাজারে কিছু বিক্রি হবে, তখন কিছু খেয়ে নেব। আশা করি আজ অন্তত কিছু অস্ত্র বিক্রি হবে। এই বলে গঙ্গার স্বামী বাজারের দিকে চলে গেল। গঙ্গা চোখে পানি নিয়ে তাকে দূর পর্যন্ত তাকিয়ে দেখতে লাগল। হে ভগবান, আজ আমার স্বামী কিছু না খেয়েই বাড়ি থেকে বের হয়েছে। শুধু এতটুকু দয়া করো যেন আজ তার কিছু অস্ত্র বিক্রি হয়, তাহলে অন্তত আমরা দুজন পেট ভরে খেতে পারবো। গঙ্গা আর সুমিত্রার বাড়ি কাছাকাছিই ছিল, তাই সুমিত্রা যখনই গঙ্গার বাড়ির সামনে দিয়ে যেত তখনই তাকে অপমান করতে ভুলত না। সেদিনও যখন সুমিত্রা গঙ্গার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখনও সে আগের মতোই অহংকার দেখাতে শুরু করল। আরে, এ তো সুমিত্রা আসছে। আজও মনে হয় এসে দু চারটে কথা শুনিয়েই যাবে। কিন্তু ঘরে তো কিছুই নেই, অতিথি আপ্যায়ন করার মতোও কিছু নেই। উফ, তুমি কত নোংরা জায়গায় থাকো। এখানে আসাটাও যেন শাস্তির মতো লাগে। কিভাবে থাকো এখানে? ভাঙা কুড়ে ঘর, তার উপর গরুর গোবরের গন্ধ। উফ, আমি তো এক মুহূর্তও এখানে থাকতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এই জায়গা তোমার মতো মানুষের জন্য নয়। এখানে শুধু আমাদের মতো গরিবরাই থাকতে পারে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো। গঙ্গা, এখানে তো তোমাদের গন্ধে নিঃশ্বাস নেওয়াই কঠিন। কেউ এখানে বসতে পারে নাকি? তার উপরেই ভাঙা ঘর। উফ, ভাবতেই ঘেন্না লাগে। আমরা দুজন একসাথেই বড় হয়েছি, আর আজ দেখো তোমার ভাগ্য কোথায় আর আমারটা কোথায়। সবই তো ভাগ্যের খেলা। ভগবান আমার কপালে যা লিখেছেন সেটা তো মেনেই নিতে হবে। উফ, তুমি তো ছোটবেলা থেকেই গেঁয়ো ছিলে, তাই আজ তোমার এই অবস্থা। যাই হোক, এসব বাদ দাও। আমি আসলে একটা কাজে এসেছি। আমি মা হতে চলেছি, তাই বাড়িতে একজন কাজের মেয়ের দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? আমি তোমাকে ভালো বেতন দেব। এটা তো খুব ভালো খবর। আমিও মা হতে চলেছি। ঠিক আছে সুমিত্রা, তোমার যদি সত্যিই সাহায্যের দরকার হয় তাহলে আমি আমার স্বামীর সাথে কথা বলে তোমাকে জানাবো। তোমাদের গরিবদের আবার অনেক অহংকার। কেউ সাহায্য করতে এলে মাথায় উঠে বসো। যাই হোক, তোমার স্বামীর সাথে কথা বলে নিও, তারপর কাজে চলে এসো। এই বলে সুমিত্রা সেখান থেকে চলে গেল। গঙ্গা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্ধ্যায় গঙ্গার স্বামী বাড়ি ফিরলে গঙ্গা তাকে বলল, শুনছেন, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা? আজ আমার বান্ধবী সুমিত্রা আমাদের বাড়িতে এসেছিল।
কোন সুমিত্রা? সেই ধনী বান্ধবী যে এই গ্রামের কালেক্টরের স্ত্রী? তুমি কি সেই সুমিত্রার কথা বলছো, যার সামনে পুরো গ্রাম মাথা নিচু করে চলে? হ্যাঁ, সেই সুমিত্রা। আসলে আজ সে আমাদের বাড়িতে একটা কাজের জন্য এসেছিল। কি বলছো? আমাদের মতো গরিব মানুষের বাড়িতে ধনীদের আবার কি কাজ? সে চায় আমি তার বাড়িতে কাজ করি, ঝাড়ু, মোছা, বাসন মাজা, এসব। সে বলেছে আমাকে ভালো বেতনও দেবে। শুনুন না, আমি যদি ওর বাড়িতে কাজ করি তাহলে আপনার হাতও একটু হালকা হবে, কিছু টাকা আসবে, আমরা অন্তত একটু ভালো খাবার খেতে পারবো। গঙ্গা, এখন তুমি অন্যের বাড়িতে কাজ করবে? আমি কি সত্যি এত অসহায় হয়ে গেছি? আমি বেঁচে থাকতে তোমাকে কারো সামনে হাত পাততে হবে না। তুমি তো জানো, তোমার সেই বান্ধবী সব সময় তোমাকে অপমান করে, তোমার কষ্ট নিয়ে হাসাহাসি করে। ভাবো তো, তার বাড়িতে গেলে সে তোমার সাথে কি কি করবে। প্রতি পদে অপমান, প্রতিটি কথায় তিরস্কার। আমি এটা সহ্য করতে পারবো না। না না, আপনি এমন ভাববেন না। আমার বান্ধবী তেমন না। সে সত্যিই আমাকে সাহায্য করতে চায়, নিজেই বলেছে ভালো বেতন দেবে। আমি যদি ওর বাড়িতে কাজ করি তাহলে আপনার কষ্টও একটু কমবে, আমাদের সংসারের অবস্থাও একটু ভালো হবে। আমি কারো সামনে মাথা নত করতে যাচ্ছি না, শুধু নিজের সংসারের জন্য করছি। ঠিক আছে গঙ্গা, যদি তোমার মন এটাই বলে তাহলে আমি তোমাকে আটকাবো না। যদি সে সত্যিই তোমাকে সম্মান দিয়ে রাখে তাহলে তুমি সেখানে কাজ করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, নিজের সম্মান সবার আগে। যদি সামান্য অপমান করে তাহলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। পরের দিন সকালে গঙ্গা সুমিত্রার বাড়িতে কাজ করতে গেল, কিন্তু প্রথম দিন থেকেই সুমিত্রা তার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো। এসো এসো, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। আমি জানতাম ভালো বেতন কথাটা শুনলে তোমার স্বামী তোমাকে কারোর বাড়িতে কাজ করতে রাজি হয়ে যাবে। আরে মজা করলাম, এমন কিছু না। আমি তো শুধু তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তুমি আমাকে বলো কি কি কাজ করতে হবে। সুমিত্রা সারা দিন গঙ্গাকে দিয়ে কাজ করাতে লাগলো। পুরো বাড়ি পরিষ্কার করাল, আঙিনা পরিষ্কার করাল, তারপরও তার ওপর চিৎকার করতে লাগলো। তুমি এখনো শুধু আঙিনাই পরিষ্কার করছো, ঘরের বাকি রুমগুলো তো এখনো পরিষ্কারই করনি। শোনো গঙ্গা, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তুমি এখানে আমার বান্ধবী হয়ে আসোনি, কাজের মেয়ে হয়ে এসেছো, বুঝেছ? তাই কাজ ঠিকভাবে আর ভালো করে করবে, না হলে কাল থেকে এখানে আসার দরকার নেই। সুমিত্রা, আমি কি কোনো ভুল করেছি? আমি তো পুরো বাড়ি পরিষ্কার করেছি, এমনকি রান্নাও করে দিয়েছি। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে পরিষ্কার করে বলো। এভাবে অকারণে আমার উপর রাগ করছো কেন? বাহ, বেশ কথা বলতে শিখেছ তো। আমি তোমার ওপর দয়া করে নিজের বাড়িতে কাজ দিয়েছি, আর তুমি এখন আমার সামনেই মুখের ওপর কথা বলছো। জানো তো আমি কে? আমি তোমার সেই ছোটবেলার বান্ধবী নই, আমি এই গ্রামের কালেক্টরের স্ত্রী। তাই আমার সামনে বেশি কথা বলবে না। আমাকে ক্ষমা করে দিন মালকিন, আজ থেকে আমি আরও সাবধানে কাজ করব। আমি বুঝে গেছি এখানে আমি আপনার বান্ধবী নই, একজন কাজের মেয়ে। এখন থেকে আর কোনো ভুল হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছ, ভালোই হয়েছে। আর শোনো, দরজার বাইরে কিছু বাসি খাবার রেখে দিয়েছি, নিয়ে যেও। তোমার আর তোমার স্বামীর কাজে লাগবে। আমাদের বাড়িতে তো বাসি খাবার খাওয়া হয় না, ফেলে দেওয়ার চেয়ে তোমরাই খেয়ে নিও। জি মালকিন, আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি আজকের মজুরিটাও দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। আজ অন্তত আমাদের বাড়িতে চুলা জ্বলত, আমার স্বামীও একটু শান্তি পেতেন। আজকের মজুরি? আজ তো তুমি ঠিকমতো কাজই করনি। আচ্ছা ঠিক আছে, আজ তোমাকে মজুরি দেব না, কাল নিয়ে যেও। আজ শুধু বাসি খাবারটা নিয়ে যাও। জি মালকিন, আপনার যেমন ভালো লাগে। এভাবেই সময় কেটে যেতে লাগল। গঙ্গা কখনো খাবার, কখনো সামান্য মজুরি নিয়ে বাড়ি ফিরত। ধীরে ধীরে তাদের সংসারের অবস্থা একটু ভালো হতে লাগল। কিন্তু সুমিত্রা প্রতিদিনই গঙ্গাকে অপমান করত, ছোট করত। তারপর একদিন
হায় রে গঙ্গা, একেই সর্বনাশ হলো। তুই একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছিস, একে কি তোর মতো বাড়ি বাড়ি কাজ করাবে? হায় ভগবান, আমি তো ভেবেছিলাম ছেলে হবে, আমার বার্ধক্যের ভরসা হবে, আমাদের নাম উজ্জ্বল করবে, কিন্তু তুই তো সব ভাগ্যটাই বদলে দিলি। এই সব কথা শুনে গঙ্গার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার শাশুড়ি পুরো বাড়ি মাথায় তুলে ফেলল। আর অন্যদিকে সুমিত্রার বাড়িতে ছেলে সন্তান জন্ম নিল। পুরো বাড়ি সাজানো হলো, চারদিকে আনন্দ আর আলোর উৎসব। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী আনন্দে মেতে উঠেছে। শিশুটিকে সবার দোয়া আর আশীর্বাদ নিয়ে সুমিত্রার কোলে তুলে দেওয়া হলো, যেন ভাগ্য নিজেই দুই ভিন্ন জীবনের খেলা দেখাচ্ছিল। একদিকে গঙ্গার জীবনে দুঃখের অন্ধকার, আর অন্যদিকে সুমিত্রার জীবনে সুখের জোয়ার। সুমি, আমি আজ খুব খুশি। আজ পুরো গ্রামে এমন দান খয়রাত করব যাতে সবাই আনন্দে মেতে ওঠে। তারপর সত্যিই পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হলো এবং উৎসব পালন করা হলো। কিছুদিন পর গঙ্গা আবার কাজে যেতে শুরু করল। প্রতিদিন সে নিজের ছোট মেয়েকে কোলে নিয়ে সুমিত্রার বাড়িতে যেত। গঙ্গা, এটা কি? তুমি কি বাচ্চাটাকে এভাবেই নিয়ে চলে এসেছ? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাজ করবে নাকি সারাদিন এই বাচ্চাকে সামলাবে? আমি কি গাছে টাকা ফলাই যে তোমার মেয়েকে দেখাশোনার জন্য আলাদা টাকা দেব? না না মালকিন, এমন কিছু না। আমি আমার মেয়েকে বাড়িতে একা রেখে কিভাবে আসি? আমি ওকে সঙ্গে নিয়েই সব কাজ করে নেব। আপনি চাইলে আরও বেশি কাজ দিন, তাও করব। শুধু আমার মেয়েটাকে আমার সঙ্গে থাকতে দিন মালকিন। তোমাদের মতো কাজের লোকদের সবকিছুতেই অনুরোধ করার অভ্যাস। যাই হোক, রাখো ওকে সঙ্গে। তোমার ভাগ্য তো এমনিতেই খুব খারাপ। গরিব তো তুমি ছিলেই, কিন্তু যদি ছেলে জন্ম দিতে তাহলে অন্তত সে তোমার ভরসা হতো। কিন্তু তুমি মেয়ে জন্ম দিয়েছ। মনে রেখো, এই মেয়েই একদিন তোমার জন্য বোঝা হবে। না মালকিন, এমন কথা বলবেন না। আমি হাত জোর করে বলছি, আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মেয়ের ভাগ্য কখনো আমার মতো না হয়। আর যদি তোমার এই মেয়ের ভাগ্য তোমার মতো হয়, তাহলে সেও একদিন আমার বাড়িতে কাজের মেয়ে হবে। কিছু মনে করো না, শুনেছি মেয়েদের ভাগ্য নাকি মায়ের মতোই হয়। শুভ কথা বলুন মালকিন। আমি তো এমনিতেই দারিদ্র্যের মধ্যে আছি, কিন্তু আমার মেয়ের জন্য ভালো কথা বলুন। ভগবান আমার মেয়েকে রানীর মতো ভাগ্য দেবেন। আপনি দেখবেন আমার মেয়ে একদিন রানী হবে। রানী? গঙ্গা, কী সব বলছো? কাজের মেয়ের মেয়ে আবার রানী হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। এখন যাও, গিয়ে কাজ করো। সেদিন সুমিত্রা গঙ্গাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল। তার কথাগুলো গঙ্গার হৃদয়ে গভীর আঘাত করেছিল। গঙ্গা মন খারাপ করে নিজের মেয়েকে পাশে বসিয়ে রেখে কাজে লেগে গেল। এভাবেই বহু বছর কেটে গেল। এখন গঙ্গার মেয়ে আর সুমিত্রার ছেলে দুজনেই বড় হয়ে গেছে। গঙ্গার মেয়ের নাম ছিল সোনালি। সবাই তাকে আদর করে সোনা বলে ডাকত। গঙ্গা অনেক ভালোবাসা দিয়ে সোনালিকে বড় করেছে, আর সোনালি দেখতে ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো পরী। অন্যদিকে সুমিত্রার ছেলে ছিল তার মায়ের সম্পূর্ণ উল্টো স্বভাবের। সেই ছিল খুবই ভদ্র এবং বড়দের সম্মান করত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ করত না এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করত। সোনালি, আমার কথাটা তো শোনো। আমি এমন কি বলেছি যে তুমি এত রেগে যাচ্ছ? সুরজ, এটা কখনো সম্ভব না। তোমার মা আমাদের বিয়ের জন্য কখনো রাজি হবেন না। তুমি তো জানো আমার মা তোমাদের বাড়িতে কাজ করেন। তোমার মা কখনোই একজন কাজের মেয়েকে নিজের পুত্রবধূ হিসাবে মেনে নেবেন না। তাই সবচেয়ে ভালো হবে এখানেই সব শেষ করে দাও। সোনা, তোমার কি হয়েছে? সব শেষ করে দাও মানে কি? আমি শুধু তোমাকেই বিয়ে করব, আর আমার মা কি ভাববেন, কি আপত্তি করবেন, সব আমার উপর ছেড়ে দাও। তুমি চিন্তা করো না, আজই আমি মাকে আমাদের বিয়ের কথা বলবো। এত সহজ না সুরজ, তুমি বললেই উনি মেনে নেবেন না। তবে
যদি তোমার এত জেদ থাকে তাহলে চেষ্টা করে দেখো। সহজ নয়, সেটা আমি জানি, কিন্তু কথা তো বলতেই হবে, তাই না? আমি আশা করি আমার খুশির জন্য মা সব ভুলে যাবেন। আর তোমার মা তো একসময় আমার মায়ের বন্ধু ছিলেন, তাই হয়তো রাজি হয়ে যাবেন। বন্ধু ছিলেন কিনা জানি না, কিন্তু কাজের মেয়ে তো ছিলেনই। তাই তুমি যখন এই কথা তোমার মাকে বলবে, তখন উনি হয়তো আমাকে অপমান করবেন, এমনকি ক্ষতিও করতে পারেন। আরে না না, এমন কিছু হবে না। তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি না, আমি সব সামলে নেব। শেষ পর্যন্ত সোনালি আর সুরজ ঠিক করল যে সুরজ তার মায়ের সাথে কথা বলবে। সুরজ বাড়ি ফিরে সরাসরি নিজের মায়ের ঘরে গেল। মা, আজ আমি আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়ে পছন্দ হয়েছে? আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। নিশ্চয়ই কোনো বড় লোক আর আমাদের সমান পরিবারের মেয়েকেই পছন্দ করেছে। সাধারণ কোনো মেয়ে তো আমার ছেলের পছন্দ হবার প্রশ্নই আসে না। মা, সে সাধারণ মেয়ে নয়, সে খুব সুন্দর, শিক্ষিত এবং ভীষণ ভদ্র মেয়ে। আচ্ছা আচ্ছা, যার এত প্রশংসা করছো সে আসলে কে বলো তো শুনি? আমিও দেখতে চাই সেই মেয়েটাকে। মা, আমি সোনালির কথা বলছি, গঙ্গা মাসির মেয়ে, যিনি আপনার একসময়ের বান্ধবী। সুরজ, তোমার কি মাথা ঠিক আছে? একজন কাজের মেয়েকে তুমি এই বাড়ির বউ বানাতে চাও? এটা কখনোই সম্ভব না। আমি মরে গেলেও না। এই চিন্তা মাথা থেকে বের করে দাও। মা, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আমি বিয়ে শুধু সোনালিকেই করব, না হলে কাউকেই না। হুঁশে আসো সুরজ, তোমার বাবাও কখনো এই বিয়েতে রাজি হবেন না। কেন এত জেদ করছো? এটা সম্ভব নয়। সবই সম্ভব মা, আমি যখন রাজি তখন আপনার সমস্যা কোথায়? আমি তোমার মা, আমি জানি ওই মেয়ে তোমার জন্য ঠিক না। তার চরিত্রও ভালো নয়, ওকে ভুলে যাও। চরিত্র ভালো নয়? মা, আপনি কিসের ভিত্তিতে এমন কথা বলছেন? আমি ওকে আপনার চেয়েও ভালো করে চিনি, সে খুব ভালো মেয়ে। আসল সমস্যা হলো সে আপনার স্ট্যাটাসের না, এটাই তার একমাত্র দোষ আপনার চোখে। হায় ভগবান, এই ছেলে তো আমাদের সম্মান শেষ করেই ছাড়বে। তোমার কিছুই বুঝতে বাকি নেই। ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। আমি কোনোদিনও একজন কাজের মেয়েকে এই বাড়ির বউ করে আনবো না। তাহলে এটাই আপনার শেষ সিদ্ধান্ত মা? তাহলে আপনি আপনার ছেলেকেই হারাবেন। আপনি কেন বুঝতে পারছেন না? এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যদি আবার এই নিয়ে কথা বলো, তাহলে আমার মরা মুখ দেখবে। এসব শুনে সুরজ চুপচাপ সেখান থেকে চলে গেল। তার হৃদয় ভরে গিয়েছিল হতাশায়। এখন সে পুরোপুরি বুঝে গেল যে তার মা কখনোই এই সম্পর্ক মেনে নেবেন না। পরের দিন সকালে গঙ্গা প্রতিদিনের মতো সবকিছু থেকে অজানা অবস্থায় সুমিত্রার বাড়িতে কাজে এলো। কিন্তু সুমিত্রা আগেই বাড়ির বাইরে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। এই যে অকৃতজ্ঞ কাজের মেয়ে, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। আমি তোমার উপর এত উপকার করেছি, তোমাদের নিজের বাড়িতে কাজ দিয়েছি, আর এখন তুমি তোমার মেয়েকে এই বাড়ির মালকিন বানানোর স্বপ্ন দেখছো? ভুলে গেছো তোমার আসল জায়গা কোথায়? সুমিত্রা, আমার কি ভুল হয়েছে? তুমি এমন করে চিৎকার করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাটক করছো না? আমার ছেলেকে ফাঁসিয়ে তোমরা মা মেয়ে কি ভাবছো? আমি কিছুই জানি না। আর আমি কোনো কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবো না। যাও, তোমার মেয়েকে গিয়ে বলো তার জায়গা মনে রাখতে। সে আমার দেওয়া রুটির টুকরো খেয়ে বড় হয়েছে। সেই বাড়ির কাজের মেয়ে, বউ নয়। বুঝেছ? সুমিত্রা,
আজ পর্যন্ত তোমার সব অপমান সহ্য করেছি, কিন্তু আজ তুমি তোমার অহংকারের সব সীমা পার করে গেছো। এই অহংকার ভালো নয়। ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আমি তোমাকে এই কথা বলছি, অথচ তুমি বলছো তুমি কিছুই জানো না। নাটক বন্ধ করো, এখনই নিজের জায়গায় ফিরে যাও। আর তোমার মেয়েকে বলো সে যেন তার আসল অবস্থান ভুলে না যায়। এই বাড়িতে সে শুধু কাজের মেয়ে। এবার আর নয় সুমিত্রা, আমার মেয়ের জন্য সম্পর্কের কোনো অভাব নেই। তাকে জোর করে তোমার ছেলের ঘরে বিয়ে দেওয়া হবে না। তুমি আমাকে খুব অপমান করেছ। তোমার এই অহংকার তোমাকে একদিন ধ্বংস করবে। মনে রেখো, যখন কেউ খুব বেশি উঠতে থাকে তখন তার পতন শুরু হয়। আমার নয়, এবার তোমার পতন শুরু হবে। কাল থেকে আর এখানে কাজ করতে আসবে না। এখন তোমরা মা মেয়ে ভিক্ষা করে খাও। সেদিন গঙ্গা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। সে যখন সব ঘটনা তার মেয়েকে বলল, তখন সোনালি মনে মনে ঠিক করল সে তার মায়ের অপমানের প্রতিশোধ নেবে। পরের দিন সোনালি সুরজকে নদীর ধারে ডাকল, কিন্তু সুরজ খুব লজ্জিত ছিল, তাই সে সেখানে যেতে পারল না। আমার জন্যেই আজ মাকে এত অপমান সহ্য করতে হলো। আমি সুরজকে বলেছিলাম তার মা কখনোই এই সম্পর্ক মানবে না। আমার মতো মেয়ে থাকার চেয়ে ভালো আমি না থাকলেই হতো। আমার বেঁচে থাকার দরকার নেই। সোনালি যখন এসব ভাবছিল, ঠিক তখনই রাজ্যর রাজা জঙ্গলে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল সোনালির ওপর। রাজা থমকে গেল। এত সুন্দর একটি মেয়ে, শোনো, পানিতে লাফ দিও না। আমি এই রাজ্যের রাজা। তোমার সমস্যা থাকলে আমাকে বলো, আমি সাহায্য করব। দয়া করে পানিতে ঝাঁপ দিও না। সোনালি কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে চলে গেল। রাজা সোনালিকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলল। সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু সোনালি কোনো উত্তর দিল না। রাজা তার বাড়ির খোঁজ বের করে বিয়ের প্রস্তাব পাঠাল। এই খবর শুনে গঙ্গা খুশিতে ভরে উঠল। কিন্তু সোনালি সুরজের সাথে কথা বলতে চেয়েও পারেনি, কারণ সুরজ তখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বিয়ের দিন ঠিক হয়ে গেল, আর সেদিনই সুরজ যখন সত্যি জানতে পারল, সে ভেঙে পড়ল। ধীরে ধীরে সব কিছু তার হাত থেকে বেরিয়ে যেতে লাগল। সুমিত্রার অহংকারও শেষ পর্যন্ত ধুলোয় মিশে গেল। জীবন তাকে দেখিয়ে দিল অহংকার কখনো স্থায়ী হয় না।